সবাইকে স্বাগত জানাচ্ছি ZSRM নিবেদিত দেশ সম্প্রতিকে। আমি সোনিয়া হক আপনাদের সাথে আছি। দর্শক, আজকে আলোচনার বিষয় রেখেছি জুলাই গণ অভ্যুত্থান দিবস, এবং এই বিষয়টি নিয়ে এরই মধ্যে আমার সাথে কথা বলার জন্য স্টুডিওতে যুক্ত হয়ে গেছেন ডক্টর চৌধুরী সাইমা ফেরদৌস, অধ্যাপক, ঢাকা বিশ্ববিদ্যালয়। ডক্টর চৌধুরী সাইমা ফেরদৌস, আপনাকে স্বাগত জানাচ্ছি, এবং সেই সাথে জুলাইয়ে আমরা আপনার ভূমিকা দেখেছি, সেটার জন্য একটা কৃতজ্ঞতা জানিয়ে আজকের আলোচনাটা শুরু করতে চাই। আমরা জানি 24 জুলাই 36 দিনের ছিল। কেন 36 দিনের ছিল? প্রেক্ষাপট থেকে যদি শুরু করি আলোচনাটা, তাহলে আজকে পর্যন্ত পৌঁছতে সুবিধা হবে। অনেক ধন্যবাদ আমাকে আমন্ত্রণ জানাবার জন্য। আমি আলোচনার শুরুতেই আজকের আমাদের জুলাই গণঅভ্যুত্থান দিবসে সকল শহীদদের প্রতি শ্রদ্ধা এবং যারা আহত আছেন তাদের প্রতি সহমর্মিতা জানিয়ে আমার আলোচনাটা শুরু করছি। জুলাই 36 দিন ছিল জুলাইয়ের গণঅভ্যুত্থানের যে চূড়ান্ত মুহূর্তটা আমি বলবো, কিন্তু প্রেক্ষাপটটা তো আরও লম্বা, আরও পেছনে ফিরে তাকাতে হবে 17 বছরে। এই 17 বছরে রাজপথে যে মানুষরা নেমে এসেছিল, আপামর জনসাধারণ ছিল, ধনী গরিব নির্বিশেষে, নিম্নবিত্ত মধ্যবিত্ত রাস্তায় ছিল, নারী পুরুষ নির্বিশেষে ছিল, সকল পেশার মানুষ ছিল। এখন কেন ছিল তারা? ছিল তার কারণ হচ্ছে তারা যে জায়গা থেকে ভীষণ রকম একটা বৈষম্যের ভেতর পড়েছিলেন, এবং প্রতিনিয়তকার দিনে নিত্যকার দিনেই তাদের যেটা বলে নিরাপত্তাহীনতা এবং স্বাভাবিক যে চাহিদা মানুষের, নিত্যনৈতিক যে চাহিদাগুলো, সেগুলো প্রশ্নবিদ্ধ যখন হয়েছিল, তখন মানুষ নেমে এসেছিল। এবং নেমে আসার কারণটা হচ্ছে সাধারণত রাজপথে রাষ্ট্র নীতি নিয়ে কথা বলে রাজনৈতিক দল। 17টা বছরে দেখেছে, সাধারণ মানুষ দেখেছে রাজনৈতিক দলগুলোর উপর কি বর্বরোচিত হামলা হয়েছে। বিভিন্ন প্রতিবাদে, বিভিন্ন আন্দোলন শুরু করবার আগেই এই যে গুম খুন হত্যা, এবং আপনি দলীয় নেতাকর্মীদের নামে অসংখ্য মামলা, এবং ঘর থেকে তুলে নিয়ে যাচ্ছে, যেমন চিরাচরিত, কিন্তু একটা মনে হয় এটাই বাস্তব হয়ে দাঁড়িয়েছিল। এখন ঢাকা শহরটা তো একটা, আমরা বলবো যে একটা জায়গা, গ্রামে গঞ্জে গেলে আপনি দেখতে পেতেন হেন কোনো ঘর নাই যে ঘরে কোনো ধরনের দূর দূরান্তের রাজনৈতিক বিরোধী দলের রাজনৈতিক সম্পৃক্ততা ছিল, কিন্তু সেই ছেলেটা বা সেই মেয়েটা তখনও অক্ষত আছে, বা মানে শহরে আপনার প্রাণ খুলে চলাফেরা করতে পারছে, কারণ তাদের নামে হাজারো মামলা, রক্ত বিক্রি করে হয়তো বা মামলার খোরাক জোগাতে হয়েছে, দেশ ছেড়ে পালিয়ে গেছে। রাতের অন্ধকারে দেখা গেছে দিনের পর দিন এই সমস্ত কর্মীরা কিন্তু মাঠে ঘাটে ঘুমিয়েছে, তাদের আত্মীয় স্বজনরা কেউ কোথাও চাকরি পায় নাই। এই যে ক্ষোভ, এই পুঞ্জীভূত ক্ষোভগুলো কিন্তু দানা বেঁধেছে প্রতিটা মানুষের ভেতরে। তো এই জন্য যেটা হয়েছে যে কোনো প্রতিবাদের যখন মানুষের আর দেখে যে সুস্থ মতো কোনো প্রতিবাদের আর কোনো স্কোপ থাকে না, বলবার কোনো জায়গা থাকে না, বাক স্বাধীনতা থাকে না, এবং দেশের ভেতরে আপনি মানুষ কেউ কখনো কিন্তু কোনো এনফোর্সড ডিসঅ্যাপিয়ারেন্স যেগুলো ছিল একটাও মেনে নিতে পারে নাই। শাপলা চত্বরে ঘটনা মানুষ মেনে নিতে পারে নাই, পিলখানা হত্যাকাণ্ড মানুষ মেনে নিতে পারে নাই, মানতে 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 মানুষের দেয়ালে ভিড় টেকে গেছে। একটা পুঞ্জীভূত একটা ক্ষোভ, যেটা হচ্ছে ওই যখন একটা ফ্যাসিবাদ, তোর আসলে আমরা এটাকে ফ্যাসিবাদ বলি, কিন্তু তার যে সে আমলটার কর্মকাণ্ড না, মাফিয়ার কর্মকাণ্ড আমরা যেগুলাকে বলি, যে বৈশিষ্ট্যগুলো থাকলে আমরা বলি যে এটা ফ্যাসিবাদও না, এটা হচ্ছে একেবারে একটা মাফিয়াতন্ত্রের ভেতরে পড়ে। তো সেই সময়টার বর্বরোচিত যে হামলাগুলো, সেটা 36টা দিনে মানুষের ক্ষোভ, মানুষের যেটাকে বলে আগ্নেয়গিরির অগ্নুৎপাত যখন হয়, তখন পৃথিবীতে আল্লাহ তাআলা এমন এত বড় মাফিয়া তৈরি করেননি, যখন সাধারণ মানুষ নেমে আসে মাঠে, মায়েরা নেমে আসে, ছাত্ররা নেমে আসে, তখন সেই আন্দোলনকে ঠেকাবার ক্ষমতা আল্লাহ তাআলা কাউকে দেননি। অবশ্যই তিনি অহংকারীকেও পছন্দ করেন একেবারে যে পরিমাণ ঔদ্ধত্য কিংবা অহংকার বোধ আমরা দেখেছি ফ্যাসিস্ট সরকারের সময়ে এবং তাদের আচরণে, এবং বিভিন্নভাবে কটূক্তি করা,
কটু মন্তব্য করা ছাত্রদের, এবং সেটি আসলে তাদেরকে অনেকখানি রাস্তায় নেমে আসতে বাধ্য করেছিল। আমরা যতটুকু দেখেছি জুলাইকে, 24শে জুলাইকে বৈষম্য বিরোধী আন্দোলন থেকে, মানে একটা প্ল্যাটফর্ম থেকে একটা আন্দোলন শুরু হলো যার মূল দাবি ছিল চাকরি, বৈষম্যহীনতা, চাকরি বাকরি বিভিন্ন ক্ষেত্রে যে বৈষম্য আছে সে বৈষম্যগুলোকে দূর করতে হবে, সকলে সমান অধিকার পাবে। কিন্তু এটি বদলে গেল এক দফা আন্দোলনে। এই এক দফা আন্দোলনে বদলে যাওয়ার পেছনের কারণটা কি? মানে আমি উত্তরটা দিয়ে দিতে পারি, কিন্তু আমি উত্তরটা আপনার কাছে চাই যে ফ্যাসিস্টের অত্যাচার কি এতটাই সীমাহীন হয়ে গেছিল যে সেটা এক দফা আন্দোলনে পরিণত হয়ে গেছিল? এটা হচ্ছে কি 2018তেই তো যে ছেলে মানে স্কুল কলেজের শিক্ষক ছাত্রছাত্রীদের একবার তাদের সড়ক আন্দোলন, একটা ভ্যাট প্রত্যাহারের আন্দোলন যে আমরা দেখেছিলাম, কিন্তু যে তখন তারা যেটা করেছিল যে বিভিন্নভাবে বিরোধী দলের উস্কানিমূলক আচার আচরণের কারণে এই ছাত্রছাত্রীরা আন্দোলন করছে বলে তাদের ন্যায্য দাবিকে ভিন্ন খাতে খালি প্রবাহিত করা হয়নি, রাতের অন্ধকারে বিভিন্ন ধরনের হুমকি ধামকি দেওয়া হয়েছিল এবং তাদের উপর কিন্তু অত্যাচারও করা হয়েছিল। এবং 2018-র আপনার মনে থাকবে ইলেকশন, তারপরে আমাদের পরপর 3টা ইলেকশনে ভোট দিতে না পারে এবং এই যে অধ্যত্ত তার সীমা ছাড়ালো। এবং যেটা হয় যে সমাজে আপনার মনে থাকবে একটা সময় ছিল যখন গ্রামে গঞ্জে একটা কেউ যদি চুরি করতো বা কেউ যদি ডাকাতি করতো, কেউ বা অন্যের হক নিয়ে নিত, কেড়ে নিত, তাদের কিন্তু সমাজে কোণঠাসা করে ফেলা হতো। কিন্তু আমরা খুব অবাক হয়ে সাধারণ মানুষরা দেখলাম যে এই সরকার বা এই সরকারের যারা মদতপুষ্ট তাদের এত বড় বড় চুরির পরে, এত বড় বড় মিথ্যাচারের পরে সমাজে কেমন যেন একটা বিস্তৃতি পেল, এদেরকেই মাথায় করে নিয়ে নাচছে সবাই। তাতে যেটা হলো সাধারণ মানুষ কিন্তু এটা মেনে নিতে পারে নাই, এই যে অন্যায়ের যে বিস্তার। তো যে জিনিসটা হলো যে আমরা দেখেছি এর আগে, মানুষ দেখেছে এর আগে যে আপনি যখনই তার কোনো কথার মতের সাথে একমত হবেন না, তার বর্বরতা সীমা ছাড়ায়। এবং বিগত কয়েকটা বছরে ছাত্রলীগের যে পেটোয়া বাহিনী, তাদের যে অধ্যত্বপূর্ণ আচরণ, অমানবিক নির্যাতন, গণরুম বাস্তবতা, গণরুম এই যে পাবলিক বিশ্ববিদ্যালয় হলগুলোতে কারা থাকে, আমাদের একেবারে প্রান্তিক জনগোষ্ঠীর ছেলেমেয়েরাই কিন্তু আমাদের ছাত্রছাত্রীরা। তো এদের পরিবার কিন্তু এরা সব জানতো যে কি পরিমাণ অত্যাচারগুলো ওখানেও হচ্ছে। তো এই যে বাস্তবতাগুলো তারা জানতো যে ন্যায্য দাবিকেও দাবিয়ে রাখার জন্য এই সরকার কি ভূমিকা নিবে। তো প্রথম দিকে আমি ব্যক্তিগতভাবে আমি জানতাম যে আমিও চাচ্ছিলাম যে মেনে নিক অ্যাটলিস্ট এদের উপরে, কারণ ওদের দাবিটা তো ন্যায্য। 56% কোটা, চাকরির এই দুর্মূল্যের বাজারে আপনি বলবেন যে 56% কোটা, তাও আবার নাতিপুতি পর্যন্ত চলে গেছে। তো এবং আমরা ততদিনে কিন্তু আমরা জেনেওছি যে এই মুক্তিযোদ্ধার সার্টিফিকেটের নামে অনেক বেশ কিছু ভুয়া সার্টিফিকেট নিয়ে ঢুকে গেছে। তো যে ছেলেটা বা যে মেয়েটা যে সংসারে, একটা ছেলে চাকরি মানে একটা সংসার বেঁচে থাকা, তার জন্য কিন্তু এটা জীবনের চেয়েও দামি। তো ন্যায্য দাবির পেছনে যখন সরকার মানবে না এই আচরণটা, তখন প্রত্যেকটা মানুষ বুঝে নিয়েছিল এদের উপর অত্যাচারটা বেড়ে যাবে। আমি আপনাকে একটু থামাই, ডক্টর চৌধুরী সাইমা ফেরদৌস। একটা বিরতির সময় হয়েছে দর্শক, একটা বিরতি নিয়ে ZSRM নিবেদিত দেশ সাম্প্রতিকে ফিরে আসছি, সঙ্গে থাকুন, যাবে না কোথাও। বিরতির পর স্বাগত আরেকবার। দেখছেন ZSRM নিবেদিত দেশ সাম্প্রতিক, আমি সোনিয়া হক আপনাদের সাথে আছি। দর্শক, এই ফাঁকে জানিয়ে রাখতে চাই আমার আরো একজন আলোচক রাশেদ খান, প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী, তিনিও আমাদের সাথে যুক্ত হয়ে গেছেন। আলোচনা এখন আমরা ফিরে যাব আলোচনাতে। বিষয় হচ্ছে জুলাই গণ অভ্যুত্থান দিবস, এবং এতক্ষণ কথা বলছিলেন ডক্টর চৌধুরী সাইমা ফেরদৌস। তিনি তার আরো অভিজ্ঞতা নিশ্চয়ই আমাদের সাথে শেয়ার করবেন, এবং সে সময়টা ঢাকা বিশ্ববিদ্যালয় যেভাবে এই আন্দোলনটা এক দফার আন্দোলনে পরিণত হলো, এক দফা এক দাবি তে পরিণত হলো, সেই বিষয়গুলো নিয়েই তার অভিজ্ঞতা ডক্টর চৌধুরী সাইমা ফেরদৌস বর্ণনা করছিলেন। আমি আপনার কাছে ফিরে আসবো, আমি তার আগে একটু রাশেদ খানের কাছে চলে যেতে চাই। রাশেদ খান, আজকে একটা মেমোরি শেয়ার করছিলাম যেখানে আমি 2018-র কোটা বিরোধী আন্দোলনে
জনাব নূরের সাথে আমি আপনার একটা ছবি সেইটা আমি করছিলাম, মানে সেই মেমোরিটা আজকে শেয়ার করেছি। তো আমি দেখলাম যে এই আন্দোলন কিংবা এই যে একটা অন্যায়ের বিরুদ্ধে আন্দোলন, এটা গত 18টা বছর বা 19টা বছর ধরে কিন্তু পুঞ্জীভূত হচ্ছে বিভিন্ন দাবিতে, বিভিন্নভাবে, বিভিন্ন রূপে। হ্যাঁ, তো সেটা 2024-এ এসে জুলাই গণ অভ্যুত্থান দিবস আজকে আমরা পালন করছি। এই যে 18 বছরের একটা পুঞ্জীভূত ক্ষোভ, একটা আক্ষেপ, মানুষের একটা না পাওয়ার বেদনা, বিভিন্ন বিষয়ে বিভিন্ন জায়গাতে গিয়ে আটকে যাওয়া বা থেমে যাওয়া, তো সেই জায়গাতে এবং সেখানে সরকারি মদতপুষ্ট বিভিন্ন সংগঠন বা বিভিন্ন সংস্থার যে অত্যাচার নির্যাতন আমরা গত 18 বছর ধরে দেখেছি, সেই জায়গাটা থেকে যদি আজকের দিনটাকে বিশ্লেষণ করতে চাই বা আজকের দিনটাকে ব্যাখ্যা করতে চাই, 2024-এর 36শে জুলাই কেমন ছিল? সবাইকে শুভেচ্ছা। আমাদের চৌধুরী সাইমা ফেরদৌস আপা, তাকে অসংখ্য ধন্যবাদ। আমার কাছে মনে হয় যে আপাদের মতো মানুষ টকশোতে নিয়মিত আসলে আমরা তাদের কথাগুলো শুনে অনেক কিছু শিখতে পারি। দেখেন, আমার যতটুকু তারিখ মনে আছে, 1 আগস্ট শহীদ মিনারে আপার একটি বক্তব্য সারা দেশের মানুষকে অনেক বেশি সাহস জুগিয়েছিল। অভিশাপে আসমান কাঁদে, ওদের কাঁদে না, বা এরকম একটি বক্তব্য, আমার পুরোটা মনে নাই, আপা বলবেন। তো এই যে লাইনটা, এই লাইনটাই আসলে তার মূল বক্তব্য, যেটি আসলে এদেশের সচেতন নাগরিককে অনেক অনেক বেশি সাহস জুগিয়েছিল। এখন আমাদের অনেকে আসলে চৌধুরী সাইমা ফেরদৌস আপার পরিচয় জানেন না। তিনি কিন্তু বিএনপির এমপি মনিরুল হক চৌধুরী সাহেবের কন্যা। দেখেন, অনেকে প্রশ্ন তোলে যে আসলে বিএনপির ভূমিকা কি। আমার কাছে মনে হয় যে বিএনপির ভূমিকা, বিএনপি পরিবারের যে সাইমা ফেরদৌস আপা আছেন, তারা যে নেমে এসেছিলেন এবং তাদের এই নেমে আসে দেখে বিএনপি পন্থী বলেন আর বাংলাদেশ পন্থীবাদ বা জাতীয়তাবাদের হাজারো মানুষ, লাখো মানুষ কিন্তু রাজপথে নেমে আসে। তো এখন গণ অভ্যুত্থানের পরে আপারা আসলে কতটুকু সেই মূল্যায়নের জায়গাটা পেয়েছেন, বরং নির্বাচনের সময়, যে সময় তিনি তার বাবার নির্বাচনী প্রচারণায় গিয়েছেন, সেই সময় দেখলাম নানানভাবে তাকে নিয়ে বিতর্কিত মন্তব্য। এবং এখনও আওয়ামী লীগ দেখি নানানভাবে যখন কোথাও কিছু হয় তখন বলে যে এখন কি আপার কিছু কাঁপতেছে না, মানে এই ধরনের কটাক্ষ পর্যন্ত করে। তো আপার, আমি একটি বই লিখতে গিয়ে বই লিখেছিলাম, মানে বই বলতে ইতিহাস লিপিবদ্ধ কাউকে না কাউকে তো করতে হবে। তো আপারও মনে হয় তারিখটা মনে ছিল না যে এটা আসলে 1 আগস্ট। আপা ভাবছিলেন যে এটা মনে হয় 21 জুলাই এরকম কিছু হবে। কিন্তু দেখেন, এটা 1 আগস্ট ওই বক্তব্য আসলে মানে জাতির জন্য এতটাই কার্যকরী ছিল, মানে মুহূর্তের মধ্যে মিলিয়ন মিলিয়ন ওই বক্তব্য কিন্তু মানুষের মাঝে ছড়িয়ে পড়ে। তার মানে কি, বিএনপির কি ভূমিকা সেটা আসলে আমাদের সাইমা ফেরদৌস আপাকে দেখলেই বুঝতে পারবেন, বা তার যে বক্তব্য। এবার আসি, আজকে আমাদের মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের পক্ষ থেকে যে ভিডিও ডকুমেন্টারি প্রচার করা হয়েছে, এটা আসলে বলা যায় আসিফ মাহমুদের বইয়ের মতনই একপাক্ষিক। মানে আসিফ মাহমুদ যেমনিভাবে ইতিহাসকে বিকৃত করেছে, আমার কাছে মনে হয় যে আজকে এই ইতিহাসকে অনেকটা আসলে সঠিকভাবে উত্থাপন করা হয়নি। এখন এর সাথে আসলে কারা জড়িত, কেন এটি ঘটলো, অবশ্যই আমি মনে করি আমাদের মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী প্রতিমন্ত্রী সেটি খতিয়ে দেখবেন। এখন তারা তো আসলে ভিডিও বানান না, বা তারা এইভাবে ভিডিও আপনার খেয়াল করে দেখবেন, এ ধরনের সময়ও আসলে ওইভাবে আমাদের মন্ত্রীরা প্রতিমন্ত্রীরা এতটাই ব্যস্ত থাকেন বিভিন্ন কাজে। তো সেক্ষেত্রে এই ভিডিও ডকুমেন্টারি, এটা আসলে আমার কাছে মনে হয় যে আমাদের মন্ত্রীরাও বিব্রত হয়েছে দেখার পরে। তারা যাদেরকে দায়িত্ব দিয়েছিলেন হয়তো তাদের উপর আস্থা এবং বিশ্বাস রেখেছিলেন যে একটা সার্বজনীন ভিডিও হয়তো এখানে আসলে প্রচার করা হবে, যেটি আজকে জাদুঘর। একটু থামাই, একটু থামাই, এই লাইনটা শেষ করি। যুক্ত করি। সেটা হলো যে অনেক সময় অভিযোগ ওঠে যে প্রশাসনের মধ্যে ফ্যাসিস্টের যে যারা এখন পর্যন্ত আছে তাদেরকে রেখে আমরা আসলে যেরকম একটা বাংলাদেশ গড়ার চিন্তা ভাবনা করছি, সেটা কি সম্ভব কিনা। তো আপনার কি মনে হয় যে এখানেও কোনো ষড়যন্ত্র, কোনো চক্রান্ত কাজ করেছে, নাকি এটা একেবারেই মানে এমনি ভুল? আচ্ছা, আমি আপনাদের প্রশ্নের উত্তর দেবো তার আগে যেটি বলছিলাম যে আজকে জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধন অনুষ্ঠানে মাননীয় প্রধানমন্ত্রী প্রধান অতিথি ছিলেন, এবং সেখানে যে ভিডিও ডকুমেন্টারি দেখানো হয়েছে সেটা কিন্তু অত্যন্ত সার্বজনীন। এমনকি জামাত ইসলামের যে ভূমিকা, তাদের যারা গুম হয়েছিল সেটাও কিন্তু প্রচার করা হয়েছে।
তো আমার কাছে মনে হয় যে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় তারা এটি আরও বেশি দায়িত্বশীল হলে ভালো হতো। কিন্তু এটিও ভুলে গেলে চলবে না, এই যে আমাদের সাইমা ফেরদৌস আপার যে বক্তব্য, যেটি আসলে সারা দেশের মানুষকে কাঁদিয়েছিল, রাজপথে নামতে সাহস জুগিয়েছিল, অন্তর্বর্তীকালীন সরকারের সময় তার এই বক্তব্য ওই অর্থে কোথাও প্রচার করা হয়েছে? এমনকি আমার খুব দুঃখ লাগছে যে আজকেও প্রচারিত হচ্ছে না। মানে তার এই বক্তব্য আমাকেই তো আসলে কাঁদিয়েছিল, মানে আমাকেই মোটিভেটেড করেছিল। তো আমার মতন লাখো মানুষ মোটিভেটেড হয়েছিল। যাই হোক, এই বিষয়গুলো সামনে আমাদের খেয়াল রাখতে হবে। তবে দেখেন, জুলাইয়ের যারা নিজেদেরকে ঠিকাদার দাবি করে, তাই না, তো সেই জুলাইয়ের নায়করা আমরা দেখছি যে আসিফ মাহমুদ যে বইটা লিখেছে, এখানে কি প্রকৃত ইতিহাস তুলে ধরা হয়েছে? আমি যতটুকু জানি, আমার কাছে যতটুকু তথ্য আছে, সেই তথ্য অনুযায়ী জুলাইয়ের নায়ক নাহিদ এবং আসিফ, আর জুলাইয়ের খলনায়ক হাসনাত এবং সার্জিস। অর্থাৎ আসিফরা যে সময় গণ অভ্যুত্থান চাচ্ছিল, নাহিদরা যে সময় মার খাচ্ছিল ডিবি হেফাজতে, সে সময় হাসনাত এবং সার্জিস তারা কিন্তু হ্যান্ডক্যাপ ছাড়াই তারা কিন্তু ঘুরতেছিল, খাইতেছিল, হ্যাঁ, জুস খাচ্ছিল, পুকুর পাড়ে তারা মোটামুটি আড্ডাও বসিয়েছিল। তো এই ঘটনাগুলো কিন্তু আসলে বাস্তব। তো জুলাইয়ের এই যে প্রকৃত ইতিহাস এখনো পর্যন্ত আমরা জানি না। জুলাইয়ের সময় সমন্বয়কদের মধ্যে আসলে কে প্রকৃতপক্ষে জনগণের পক্ষে ছিল, আর কারা ওই মানে আন্দোলনের শুরু থেকেই ছাত্রলীগ আওয়ামী লীগের এজেন্ট হয়ে আন্দোলনে ঢুকেছিল, সেটি তো নাহিদের জানানোর কর্তব্য, তাই না? আসিফ মাহমুদের উচিত ছিল তার বইটা সার্বজনীন করা। জুলাইয়ের সময় কোন দল কি ভূমিকা রেখেছে দেখেন, তাদেরকে যে সর্বপ্রথম জাতিসংঘে পাঠানো হয় মানে আলোচনার জন্য, বাংলাদেশের যে কার্যালয় রয়েছে, আমি পাঠিয়েছিলাম। আসিফ মাহমুদের বইয়ে এটা আছে? প্রথম আমি নাহিদ ইসলামকে পাঠাই, নাহিদ ইসলামের ফোন বন্ধ ছিল, পরবর্তীতে আক্তার এবং আসিফকে আমি পাঠিয়েছিলাম। এখন জাতিসংঘের সাথে তাদের যে প্রথম যোগাযোগ, এটা আমার মাধ্যমে। আমি একটা টেলিভিশন টক শোতে ফাবরবাজি করতেছি না, মানে জাতিসংঘ নিয়ে আমি মিথ্যাচার করতেছি? তো আসিফ মাহমুদের বইয়ে এই ঘটনা আছে। এরপরে সর্বপ্রথম আমি আসিফ মাহমুদকে প্রস্তাব দিই যে যদি রাজনৈতিক সমন্বয় বা দলগুলোর সহযোগিতা লাগে আমরা করতে প্রস্তুত আছি। এরপরে আসিফ মাহমুদ আমাকে বলে যে ভাই, সবসময় তো আমার সাথে আসলে যোগাযোগ করা কঠিন হয়ে যাবে, নানান বাস্তবতায় নানান জায়গায় থাকতে হয়, আপনি আহনব সাইদ খানের সাথে যোগাযোগ করবেন। আহনব সাইদ খান আমাকে সম্ভবত 18 জুলাই সে আমাকে বলে যে ভাই, এতগুলো মানুষকে শেখ হাসিনা গুলি চালিয়ে হত্যা করেছে, এখন আসলে আমাদের এক দফার দিকে যেতে হবে। বিএনপির সাথে যেহেতু আপনার ভালো সখ্যতা আছে, আপনি বিএনপিকে বলেন মাঠে নামার জন্য, আমরা শীঘ্রই এক দফার ঘোষণা দেব। এরপরে আমি মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী জনাব সালাউদ্দিন আহমেদকে বলি যে ছাত্ররা এক দফার ঘোষণা দেবে, বিএনপিকে মাঠে জোরালোভাবে নামতে হবে। এবং সে আমার উপর আস্থা রেখে, এবং আমি তাকে বলেছিলাম হ্যাঁ, ছাত্ররা অবশ্যই এক দফার ঘোষণা দিবে, বিএনপি মাঠে নামলো। এরপর আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী জামাত ইসলাম বলেন, হেফাজত ইসলাম বলেন, অন্যান্য যতগুলো ইসলামিক দল, বামপন্থী দল বা যারা যুগপৎ আন্দোলনে ছিল, গণসংহতি আন্দোলন, গণতন্ত্র মঞ্চের দলগুলো, এছাড়া গণ অধিকার পরিষদ, সবাইকে কিন্তু মাঠে নামানোর জন্য সমন্বয়টা করলো। আজকে সেই স্বরাষ্ট্রমন্ত্রীর ভূমিকা সম্পর্কে তো জানে, আক্তার হোসেন জানে, আসিফ মাহমুদ জানে, বিএনপির ভূমিকা সম্পর্কে জানে, আমাদের ভূমিকা সম্পর্কে জানে। কোথাও তাদের নাম শুনেছেন? আজকে দেখেন, আমি আপনাকে বলি, এই যে ভিডিও ডকুমেন্টারি, আমি ধরে নিলাম যে ভুল হয়েছে, কিন্তু প্রকৃতির একটা শাস্তি আছে। আপনার ইতিহাসকে লুকিয়েছেন না, আপনাদের মানে এতটুকু বোধোদয় হয়নি যে অন্যের ত্যাগ আপনি স্বীকার করবেন, যে কারণে আজকে ভুলের মাধ্যমে হোক আর যেমনি হোক, আজকে কিন্তু আপনারা আপনাদের ত্যাগও মানুষ অস্বীকার করা শুরু করেছে। সুতরাং আপনাদের দায়িত্ব ছিল প্রকৃত জুলাইয়ের ইতিহাসটা মানুষকে জানানো। কিন্তু এখনো পর্যন্ত সেই হাসনাত এবং সার্জিস যে জুলাইয়ের খলনায়ক, যারা হাসিনা রক্ষার আন্দোলন করেছিল, ছাত্রলীগের এজেন্ট হয়ে আন্দোলনে ঢুকেছিল, তাদের সম্পর্কে এখনো পর্যন্ত আসিফ মাহমুদ এবং নাহিদ ইসলাম মুখে কুলু পেটে আছে। এই যে আজকে তারা একসাথে রাজনীতি করতেছে, দল করতেছে, এই জন্য এই স্বার্থের জায়গা থেকে জুলাইয়ের খলনায়ক হাসনাত এবং সার্জিসের যে প্রকৃতপক্ষে হাসিনা রক্ষার আন্দোলন তারা করেছিল, সেই সম্পর্কে এখনো পর্যন্ত আমরা জানি না। দেখেন, আজকে মাইন সরকার ফেসবুকে যে পোস্ট দিয়েছে, হ্যাঁ, তার সাথে যদি কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে থাকে সেটা আসলে দুঃখজনক, কিন্তু মাইন সরকারদের আসলে জুলাই গণঅভ্যুত্থানের সময় ভূমিকা আছে। আপনি মাইন সরকারকে জিজ্ঞেস করবেন, আব্দুল কাদেরকে জিজ্ঞেস করবেন, রিফাত রশিদকে জিজ্ঞেস করবেন, আপনি হান্নান মাসুদকে জিজ্ঞেস করবেন যে এই হাসনাত এবং সার্জিস জুলাইয়ের সময় কিভাবে মির্জাফরি করেছে। হান্নান মাসুদের একটা অডিও কল ভাইরাল হয়েছে না কয়েকদিন আগে, সেখানে কি বলছে, এই সার্জিসরা একটা গালি দিয়ে বলছে যে ওরা আমাদেরকে গ্রেপ্তার করিয়ে দিবে, ওরা আন্দোলনটা শেষ করে দিবে। তো হান্নান মাসুদদের এই অডিও, এটার কোন তদন্ত আছে? এছাড়া আপনি শোনেন নাই এর আগে তাদের আরো অনেক নেতার বক্তব্য এই হাসনাত এবং সার্জিসকে নিয়ে? তার মানে কি আজকে মীর জাফরদের নিয়ে আজকে এনসিপি করা হচ্ছে? তাহলে আপনি কিভাবে জুলাইয়ের প্রকৃত ইতিহাস আপনি মানুষের সামনে তুলে ধরলেন? নাহিদ ইসলাম এখনো পর্যন্ত কেন এই গাদ্দারদেরকে সাথে নিয়ে ঘুরছে? জুলাইয়ের প্রকৃত ইতিহাস কেন এখনো পর্যন্ত আমাদেরকে জানাচ্ছে না? আজকে যারা জুলাইয়ের প্রকৃতপক্ষে ভূমিকা রেখেছিল তাদেরকে জুলাইয়ের ইতিহাস থেকে মাইনাস করা হয়েছে। আপাদের ইতিহাস আজকে এনসিপি কোথাও তুলে ধরেছে?
তাই না? এই যে আব্দুল কাদের বলেন আর রিফাত রশিদ, চারজন সমন্বয়ক, একজন বিএনপির বর্তমান এমপি ফাহিম চৌধুরী শেরপুরের যিনি এমপি, তার বাসায় আশ্রয় নিয়েছিল ওই সময়, কখনো বলেছে? তার মানে কি জুলাইয়ের যে প্রকৃত ইতিহাস বা বিএনপির যে ভূমিকা, সেই ভূমিকা সম্পর্কে এখনো পর্যন্ত অস্বীকার করেই যাচ্ছে বারবার এই যে এনসিপি এবং এই কেন নাহিদ এই ইসলামরা। বিভাজন? এই প্রসঙ্গটিতে আসবো রাশেদ খান, কারণ আপনারা আমরা যতদূর জানি বিএনপি, এনসিপি এবং জামায়াতে ইসলাম একসাথে, মানে এই যে লীগ তাড়ানোর ক্ষেত্রে বা লীগ সরানোর সেটা কাজ ক্ষেত্রে, করেছে, এটাই সত্য। ফ্যাসিস্ট তাড়ানোর ক্ষেত্রে তারা একসাথে যুগপৎ আন্দোলন করেছে এবং রাস্তায় নিজের জীবন পর্যন্ত তারা বাজি রেখে তারা দেশের স্বাধীনতা বা সার্বভৌমত্ব বা স্বাধীন, মানে দেশকে পুনরায় স্বাধীন করার একটা কথা বলেছে। সবসময় আমরা সেটা জানি যে আমাদের বৈষম্য দূর করার চেষ্টা করেছে। সেখানে এই রাজনৈতিক বিভাজনটা কারা তৈরি করছে? আপনার কাছে একটা প্রশ্ন থাকলো এটা রাজনৈতিক বিভাজন নিয়ে। আমি চলে আসতে চাই ডক্টর চৌধুরী সাইমা ফেরদৌস তার কাছে। আমরা দেখেছি যে যে কোনো আন্দোলনে, কোটা বিরোধী আন্দোলনে 2018-তে আমরা দেখেছি 2024-এ ঢাকা বিশ্ববিদ্যালয়ে দেখেছি, রাজশাহী বিশ্ববিদ্যালয়ে দেখেছি, দেশের প্রত্যেকটি বিশ্ববিদ্যালয়ে দেখেছি, বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের ভূমিকা দেখেছি, তাদের ছাত্রছাত্রীদেরকে আগলে ধরার। আমি নিজেও বলতে পারি যে আমার টিচারদেরকে আমি দেখেছি রাজশাহী ইউনিভার্সিটিতে তারা কিভাবে ছাত্রদেরকে আগলে রেখেছেন। আপনারা ওই ভূমিকাটা পালন করেছিলেন, যেটা হয়তোবা আমি মা হিসেবে পারিনি, আপনি মা হিসেবে আরেকজনের সন্তানকে আগলে রেখেছেন। ওই সময়টা ঠিক ওই যে যখন একেবারে মুহুর্মুহু গুলি ছুটছিল, মানে পাখির মতো গুলি করে মানুষ মারা হচ্ছিল, সেই সময়ের বর্ণনাটা আমি একটু জানতে চাই, কারণ আমি খুবই দুর্ভাগ্য আমি সেটা নিজে চোখে দেখতে পাইনি। কঠিন বলা। একটু আগে রাশেদ যেমন বলছিল যে দিন তারিখগুলো আজকাল এলোমেলো হয়ে যায়, মানে হচ্ছে ওই সময়টা কতটা অস্থির এবং কতটা দুর্বিষহ এবং কি পরিমাণ ভয়ের, আতঙ্কের, ক্ষোভের এবং মৃত্যু ভয়কে উপেক্ষা করে, ধরেন আমি এটাকে বিভিন্ন সময় যখন প্রশ্ন করে সেই সময় বিভিন্নভাবে এটাকে ব্যাখ্যা করবার চেষ্টা করেছি। যেমন আমার কাছে কখনো মনে হয়েছে আমি যখন প্রথম 17 তারিখে আবু সাঈদের মৃত্যুর পরে আমরা যখন প্রথম 16 জুলাই হলো আর আমরা 17 তারিখ সকালবেলা আমরা সিদ্ধান্ত নিয়ে নিলাম যা হয় হবে, আমরা মাঠে নামবো এবং আমাদের সমমনা কয়েকজন ছিলেন, শিক্ষকদের সাথে আলোচনা করে শিক্ষক নেটওয়ার্কের ব্যানারে তারা আসেন এবং আমার খুব খুব প্রিয় মানুষ তানজিম স্যার, নিত্রা আপা, সামিনা লুৎফা, ওনাদের সাথে আমার কথা হলো। আমার আরও 2-1 কলিগ ছিল, আমাদের মার্কেটিং ডিপার্টমেন্টের একজন টিচার ছিলেন, তারা আমরা আলোচনা করলাম যে আমরা সকালবেলা মাঠে নামবো। তো এই মাঠে নামার আগ মুহূর্তটা যেটা মনে আছে, লাস্ট কয়েকটা দিন যেমন আমরা জানতাম 15 তারিখে থেকে মেইনলি আমাদের ঘরের ভেতরেই, যেটাকে বলে যে চিন্তা করা যায় 24/7 কেউ ঘরের ভেতরে পায়চারি করছে, কাঁদছে, চিৎকার করছে, প্রলাপ বকছে। আমার ব্যক্তিগত সময়টা আমার সেরকম মনে আছে, কারণ আতঙ্কে ছিলাম যে এই মুহূর্তে একটা কিছু হবে। এবং যেদিন ওনাদের একজন মন্ত্রী ডিক্লেয়ার করলেন যে ছাত্রলীগই যথেষ্ট এই ছাত্র আন্দোলন সামলাবার জন্য, হ্যাঁ, এবং তখন যেটা হলো যে আতঙ্কে যেটা হয় যে এখন তো ওদের মারবে, এবং 15 তারিখ রাতে ভিডিও কলে বিভিন্ন ভিডিওতে ফুটে উঠতে থাকলো হলগুলোর চিৎকারগুলো ভেসে আসে। দেখেন আমার একটা মেয়ে আছে, আমার মেয়েটা বাইরে পড়ে এবং সে যে পড়ে বিভিন্ন চড়াই উতরাই বিভিন্ন সময় তাদের শিক্ষকদের কাছে তারা নিরাপদ, আর আমরাও শিক্ষক, প্রশাসন আমাদের চুপ। 15 তারিখে যে পরিমাণ নির্যাতন হয়েছে হলগুলার ভেতরে, 16 তারিখ মারা গেল এবং আমাদের কেন আগে বের হয়ে আসি নাই, আরো এর আগে 18-তে বের হয়েছিলাম, তখন তাদের ন্যায্য দাবিটাকে ভিন্ন খাতে প্রবাহিত করলো যেটা বিরোধী দলের উস্কানিতে যাচ্ছে। সে কারণে সংকট যে এটা তোদের ন্যায্য দাবি মেনে নাও। বাই দ্যাট টাইম তো আমাদের মনে হচ্ছিল এই সরকার কোনো না কোনোভাবে মিথ্যাচার করে আরো কিছুদিন হয়তো চালিয়ে নেবে। তো আমরা নামবো, এটাকে বলবে বিএনপির উস্কানি, যে ছবি টবি দিয়েছে এর আগে 18-তে যা করেছিল। এই আতঙ্ক তখন 15 তারিখ আবু সাঈদ মারা গেল এবং আমাদের সিদ্ধান্ত নেমে যাব, এবং আগে তো আমরা যোগাযোগও করতে পারছিলাম না। তো আমার সিদ্ধান্তটা ছিল যে যদি যোগাযোগ করে কাউকে না পাই
একটা ওই যে প্ল্যাকার্ডের নিকে আমি শিক্ষক প্রতিবাদ জানাই বলে দাঁড়িয়ে যাব রাজুর ওখানে। তো ভালো হলো যেটা যে পরে যোগাযোগ হলো, তানজিম ভাইরা নামবেন, তানজিমউদ্দিন খান ওখানে আছে, আমাদের কয়েকজন, আমরা নেমে যাব ওখানে। আমরা নামলাম এবং সেই মুহূর্ত না যখন ভোরবেলা মানে রাস্তা দিয়ে যাচ্ছি, থমথমে পরিবেশ, কারণ ছাত্রলীগের পেটোয়া বাহিনী আছে এবং সমস্ত বাহিনীকেই তো ব্যবহার করা হয়েছে। খুব সম্ভবত সেদিন কারফিউ ছিল, আই এম নট কোয়াইট শিওর। এবং কোনো মানে যে কোনো ভোরবেলা থেকেই টহলে বসা আছে সব, তার ভেতর থেকে খুব ভোরে আমরা মোটামুটি বাসা থেকে পালিয়ে গেলাম। আর আব্বাকে তো বলবো না বা কাউকেই বলিনি যে পাছে যদি আটকে দেয়। তো আমরা যখন বেরোলাম আতঙ্ক নিয়ে, যখন অপরাজেয় বাংলার দিকে, আমার এখনো মনে আছে আমি একটা ভিডিও করেছিলাম আকাশটার, মনে হচ্ছিল যে ওই যে প্রতিবাদে যে নামতে পেরেছি সেখানে মুক্তির আনন্দ, যে ভেতরের যে দহন, একটা যে যন্ত্রণা সে কয়দিনের ছিল, এবং কানে বাজছিল যে মেয়েদের চিৎকার এবং ছেলে মেয়েদের উপর, এবং আবু সাঈদ এবং যার নাম উচ্চারণ করতে হয়তোবা মানুষের কোথাও বাধে, রাজনৈতিক পরিচয় আছে বলে হয়তোবা ওয়াসিম একই দিনে মারা গেল। এদের মৃত্যু, এদের ঘটনাগুলো আমাদেরকে যেটা বলে যে ভয় ভীতি সমস্ত কিছুর শেকল ভেঙে রাজপথে দাঁড়িয়ে, অপরাজেয় বাংলার নিচে দাঁড়িয়ে আকাশকে দেখা তখন মুক্তির অনুভূতি ছিল। 17 তারিখটা তখনও আমরা সিদ্ধান্ত যে আমাদের মৌন মিছিল থাকবে, আমরা একটা ছাত্রকে বের করে নিয়ে আসলাম, আমরা মোটামুটি যে চার্জ করলাম থানার ভেতর থেকে, ওদেরকে বের করে নিয়ে আসার পরে মনে হলো দায় থেকে মুক্তি পেলাম, যে 2টা ছাত্রকে বাঁচানো গেল। এবং তারপর যেটা হয়েছে, তারপর তো আসলে দেখা গেল আন্দোলনটা বাড়ছে, এবং দূর থেকে যখন ছাত্র, এবং ওদেরকে বের করে ওভারনাইট বলা হলো যে ওরা বের হয়ে যাবে, দূর থেকে যখন ছাত্রদের মিছিলের শব্দ শুনছি সাহস দিয়েছিল। সেদিন একটা ছাত্র ফোন করে বলছে যে ম্যাডাম, আপনাদেরকে যখন নামতে দেখেছি, আপনাদের দেখে আমরা সাহস পেয়েছিলাম। এরকমই সাহস কিন্তু খুব সংক্রামিত হয় খুব দ্রুত। তো আমাদের, আপনাকে বলি, আমি খুব রবীন্দ্রসঙ্গীত শোনা মানুষ, আমি নজরুল শুনি খুব কম, কিন্তু এই রাজপথে থেকে নজরুলের গানের যে প্রতিবাদের যে রূপ, যেভাবে চিৎকার করে গান গেয়েও স্লোগানে প্রতিবাদ জানানো গেছে, একটা ফ্যাসিবাদের অস্ত্রের মুখে গানের ভাষা দিয়ে প্রতিবাদ করা গেছে, আমার কাছে মনে হচ্ছে আমার জীবনে যে সময়টুকু পাচ্ছি, আমি এখন আবার ওই নজরুল চর্চায় নিজেকে দেখতে চাই। বিপ্লব ধারণ করবার জন্য শব্দ যে কত গুরুত্বপূর্ণ এবং কত কঠোর হয়। 17 তারিখের আমি একটু ফিরে আসি, একটা বিরতি নিয়ে ফিরে আসি। দর্শক থাকুন, দেশ সম্প্রতিকে চলছে জুলাইয়ের স্মৃতিচারণ, থাকবেন অবশ্যই সঙ্গে। বিরতির পর স্বাগত আরেকবার, দেখছেন ZSRM নিবেদিত দেশ সম্প্রতিক। সোনিয়া হক আপনাদের সাথে আছি। দর্শক, জুলাই গণ অভ্যুত্থান দিবস নিয়ে আজকে আলোচনা করছিলাম, এবং এই আলোচনায় আজকে আমার সাথে রাশেদ খান যুক্ত আছেন এবং ডক্টর চৌধুরী সাইমা ফেরদৌস যুক্ত আছেন। দুজনের কাছ থেকে আমরা বিভিন্ন বিষয় নিয়ে কথা বলছিলাম। আমি রাশেদ খানের কাছে আলোচনায় চলে যেতে চাই। রাজনৈতিক বিভাজন নিয়ে একটি প্রশ্ন এসেছে। মাত্র কয়েক মাসের সরকার, 6 মাস হতে হয়তো বা আরো কিছুদিন বাকি আছে, এমনটাই, এর বেশি তো নয়। তো সেক্ষেত্রে রাজনৈতিক বিভাজন, যে দলগুলো একসাথে যুগপৎ আন্দোলন করলেন আপনারা ফ্যাসিস্ট তাড়ানোর জন্য, সেখানে এক ধরনের বিভাজনের সুর আমরা দেখতে পাই, অনেকেই অভিযোগ করেন রাজনৈতিক ঐক্য ছাড়া আসলে দেশে গণতান্ত্রিক চর্চা সম্ভব নয়, এটি প্রধানমন্ত্রী নিজেও বারবার বলেন এবং সকলেই এটি মানেনও। তো সেক্ষেত্রে এই যে রাজনৈতিক বিভাজিত রাজনীতির যে রূপ আমরা দেখছি, এটি কি পরাজিত যে দলটি রয়েছে বা পলাতক যে দলটি রয়েছে, তাদেরকে কোনো রকমের বাড়তি সুবিধা করে দিচ্ছে? দেখেন, এখন বিএনপির বিরুদ্ধে যেমনিভাবে জামাত এবং এনসিপি, ঠিক একইভাবে আওয়ামী লীগ। তার মানে কি? তার মানে বিএনপি রাষ্ট্রীয় ক্ষমতায় রয়েছে, কিন্তু গণঅভ্যুত্থানের আরেকটি পক্ষ, তারাও আসলে এই সরকারকে ব্যর্থ করার জন্য শেখ হাসিনা যেভাবে পরিকল্পনা গ্রহণ করছে, ঠিক শেখ হাসিনার মতন করেই জামাত এবং এনসিপি তাদের পরিকল্পনা হাতে নিয়েছে।
তো সেক্ষেত্রে সমাধানটা কি? সমাধানটা হলো জামাতের হাতে ক্ষমতা দিয়ে দেওয়া। কিন্তু জামাত ইসলাম কি আসলে রাষ্ট্র পরিচালনায় কোনো পারফেক্ট দল? দেখেন, যারা আসলে অপোজিশনই চালাইতে পারে না, তারা রাষ্ট্র চালাবে কিভাবে? হ্যাঁ, আমরা যদি দেখতাম যে প্রধান বিরোধী দল হওয়ার পরে জামাত ইসলাম খুব ভালো ভূমিকা রাখছে, এমনকি বিএনপির থেকে ভালো, তাহলে ওই প্রসঙ্গ আসতো যে হ্যাঁ, জামাতের হাতে দিয়ে রাষ্ট্র পরিচালনা করা উচিত এবং পুনর্গঠনে বিএনপির থেকে জামাত ভালো করবে। কিন্তু কি হচ্ছে, যেখানে আমাদের মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী, তাকে সামলাইতেই লাগে জামাত এবং এনসিপির ৭৭ জন, তারা যতজন আছে। তো সেক্ষেত্রে আবার তারা ক্ষমতায় যাওয়ার স্বপ্ন কিভাবে দেখে? হ্যাঁ, আপনারা তো এই মুহূর্তে ফেসবুকের সরকার, যেটা আমি প্রায়ই বলি যে মানে মূল প্রবলেমটা হয়েছে ডাক্তার শফিকুর রহমানকে নিয়ে। তিনি ফেসবুকে আসলে প্রধানমন্ত্রী ঘোষিত হয়েছিলেন। এখন এই যে প্রধানমন্ত্রীর যে একটা স্বপ্ন প্রধানমন্ত্রী হওয়ার, তিনি এই স্বপ্নের মধ্যে ভাসতেছেন। এই স্বপ্নের বিভোরে থাকার কারণে তিনি প্রতিনিয়ত মানে যাচ্ছেতাই বকতেছেন। আচ্ছা, আপনি বলেন, একটা নির্বাচিত সরকার, যে সরকারের পক্ষে বাংলাদেশের সেনাবাহিনী রয়েছে, যে সরকারের পক্ষে এদেশের জনগণ রয়েছে, দেখেন আপনি যে গণভোটের কথা বলেন না, ৭০%, এর মধ্যে তো ৫১% বিএনপির লোকজনই ভোট দিয়েছে। তার মানে কি? তার মানে এদেশের সংস্কারের পক্ষে তো বিএনপি রয়েছে। বিএনপি বারবার বলছে যে স্বাক্ষরিত জুলাই জাতীয় সনদের পুরোটাই বাস্তবায়ন করব। আজকেও আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বললেন। এমনকি গণভোটের যে রায়, সেই রায়টা কি? স্বাক্ষরিত জুলাই জাতীয় সনদ। এখন আপনি যে প্রতারণাগুলো করেছেন তার দায় তো আমার না। জামাত ইসলাম কি করছে? অন্তর্বর্তীকালীন সরকারের যে প্রতারণা, স্বাক্ষরিত জুলাই জাতীয় সনদ, এর বাইরে আমরা কোথাও স্বাক্ষর করি নাই। এখন আপনি জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন আদেশ জারি করলেন, সেখান থেকে আপনি নোট অফ ডিসেন্ট তুলে দিলেন। এই দায় কি বিএনপি না আপনার? দেখেন, বিএনপির যে নির্বাচনী ইস্তেহার যদি আপনি দেখেন, সেখানে স্পষ্টভাবে উল্লেখ করা আছে আমরা যে সংস্কার ঐক্যমতে এসেছি এবং স্বাক্ষরিত জুলাই জাতীয় সনদ আমরা দায়িত্ব পেলে বাস্তবায়ন করব। তার মানে বিএনপির কোনো প্রতারণা নাই, বরং অন্তর্বর্তীকালীন সরকারের জুলাই জাতীয় সনদ নিয়ে, নোট অফ ডিসেন্ট নিয়ে এবং গণভোটের অধ্যাদেশ, 4টা প্রশ্ন 1টা উত্তর, ওই সময় বিএনপি সংগ্রামী মহাসচিব প্রতিবাদ জানিয়েছিলেন, তাই না? তার মানে অন্তর্বর্তীকালীন সরকারের প্রতারণাকে পুঁজি করে যারা এই মুহূর্তে বিভাগীয় সমাবেশ করছে আর জেলা সমাবেশ করছে বা বিএনপিকে হুমকি দিচ্ছে, এগুলো আমি মনে করি তাদের এনার্জি ক্ষয় হচ্ছে। জামাত এবং এনসিপি যদি রাষ্ট্র পুনর্গঠনে বিএনপিকে সহযোগিতা করত, তো সেক্ষেত্রে দেশের কল্যাণ হতো। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী আগেই বলেছিলেন যে আমরা যারা সরকারি দলে আছি, আমরা ছাড়া আপনারা না, আর আপনারা ছাড়া আমরা না। তার মানে কি? একে অপরের পরিপূরক। এটা সরকারি দল বিশ্বাস করে, আর জামাত ইসলাম বিশ্বাস করে শুধুমাত্র ক্ষমতা, ক্ষমতা এবং ক্ষমতা। কারণ তাদের অভ্যাস হলো তারা ক্ষমতার বাইরে কখনোই থাকতে পারেনি। দেখেন, একাত্তরে তারা কি চেয়েছে? বাংলাদেশ স্বাধীন না হোক, একটি স্বাধীন রাষ্ট্র আমরা না পাই, আমরা পতাকা না পাই, আমরা মানচিত্র না পাই, আমরা সার্বভৌমত্ব না পাই, আমরা সেনাবাহিনী না পাই, আমরা রাষ্ট্রযন্ত্র না পাই। তার মানে কি? তারা পাকিস্তানের সর হিসেবে, তারা পাকিস্তানের দোসর হিসেবে তারা রাজাকারগিরি করেছে, তাই না? এমনকি এখন আমরা লক্ষ্য করছি তারা এটা নিয়ে গর্ববোধ করে যে জামাত ইসলামের ইমোশন ছিল অখণ্ড পাকিস্তান। আসলে কি জামাত ইসলাম পাকিস্তান চেয়েছিল? যে সময় অখণ্ড ভারত, সেই সময় বলেছিল যে না, ভারত ভাগ করা যাবে না। ওই সময়, এটা বলে শেষ করি, ওই সময় ব্রিটিশদের দালালি করেছে, পাকিস্তানের সময় পাকিস্তানিদের দালালি করেছে, এমনকি এরশাদের সময় এরশাদের দালালি করেছে, ফখরুদ্দিন মঈনুদ্দিনের সময় তাদের দালালি করেছে। তার মানে জামাত ইসলামের ইতিহাস হলো ক্ষমতাসীনদের দালালি করার ইতিহাস। এখন যেহেতু গণঅভ্যুত্থানের পরে তারা বিএনপির কাছ থেকে মন্ত্রিত্ব পায় নাই, হ্যাঁ, বিএনপির কাছ থেকে আপনার ওই এর আগে 1 থেকে 6 যে সরকারের ভাগ পেয়েছিল সেটা পায় নাই। এই জন্য তারা আসলে এক প্রকার পাগল প্রায় হয়ে গেছে যে আমরা তো আসলে মিনিস্ট্রি পাইলাম না, আমাদের মতন করে এই মিনিস্ট্রি ব্যবহার করে আর্থিক প্রতিষ্ঠান গড়তে পারতেছি না। এই অন্তর্জালায় জামাত ইসলাম ভুগতেছে। আর এনসিপির প্রবলেমটা বলি, এটা বলে শেষ করবে। এনসিপি মূলত 18 মাস তারা রাষ্ট্রকে এমনভাবে চালিয়েছে, সার্জিস আলম যার বাস্তব বক্তব্য দিয়েছে, মন চাইলে প্রধান উপদেষ্টার বেডরুমে চলে গেছি, মন চাইলে অমক উপদেষ্টার আসিফ নজরুলের ছাগল চুরি করে খাইছি। ছাগল চুরি করছিল না? দেখেন, এই যে মন্ত্রীপাড়া থেকে নাসিরউদ্দিন পাটোয়ারি ছাগল চুরি করলো, সেটা জবাই করে খাইলো,
এরা রাষ্ট্র চালাবে? এখনো ছেলে মানসিকতায় যায় নাই, রাষ্ট্র কেমনে চালাবে? প্রতিদিন গালি দিতেছে। এই গালি দিয়ে কি নিজেদেরকে খুব উন্নত মস্তিষ্কের প্রাণী হিসেবে আবিষ্কার করতেছে? না, আসলে বরং রাশেদ ডে খান, বাই ডে এনসিপি এবং জামাতের পতন হচ্ছে, রাশেদ খান। বিরোধী দল হিসেবে পতন হচ্ছে। বরং তাদের এখন যে উচিত, আমি মনে করি এখন তাদের প্রশিক্ষণ কর্মশালা করা উচিত। Exactly, আমি এবং এই এই ক্ষেত্রে জায়গাটাতেই আমাদের আপা তিনি খুব ভালো বলেন। এবং আমি মনে করি তাদের মতন মানুষ যারা আছে তাদের কাছ থেকে বক্তব্য, আচরণ, কথাবার্তা, ভদ্রতা, নম্রতা, এই প্রশিক্ষণ আমাদের কাছ থেকে তারা যদি নেয় তাহলে ভবিষ্যতে তারা ভালো করবে। যোগ করি, সেটা হলো যে এই যে আমরা রাজনৈতিক শিষ্টাচার কিংবা রাজনীতির একটা আলাদা ফ্লেভার থাকে, সেই বিষয়টা আমাদের যারা একেবারে নতুন প্রজন্ম আছে তারা খুব বেশি যে ধারণ করতে পেরেছে বা সময়ও পেয়েছে তাও কিন্তু নয়। আপনি বলছেন যে তারা কিভাবে দেশ চালাবে, তারা কিন্তু এখন সংসদে বসে গেছে, অনেকেই সংসদের সাংসদ হিসেবেই তারা দায়িত্ব পালন করছে, কিন্তু বেসিক যে রাজনীতির যে জায়গাটা, সেই জায়গাটা এখন পর্যন্ত তারা পৌঁছতে পারে। প্রধানমন্ত্রী যখন দেশে ফিরে এলেন তখন তিনি বারবার বলছিলেন যে তরুণরা এক ধরনের দিক নির্দেশনা চাই, তরুণরা এক ধরনের দিক নির্দেশনা চাই। আমি আপার কাছে এই প্রসঙ্গটা নিয়ে আসি, যেহেতু তিনি একজন শিক্ষক এবং তিনি অবশ্যই তার ছাত্রদেরকে খুব কাছ থেকে দেখেছেন, তাদের মন মানসিকতা, তাদের মন মেজাজ। তারা তো আসলে মানে ওই যে রাজনীতির যে ভাষাটা, সেই ভাষাটা বোঝার মতো বয়স এখন পর্যন্ত তাদের হয়নি, কিংবা হলেও তারা হয়তো বা সেই জিনিসটা অ্যাডাপ্ট করতে চাইছে বলে আমাদের মনে হচ্ছে না। তারা মনে করছে যে দু চারটা গালি দিলেই হয়তো বা রাজনীতি হয়ে যায় কিংবা প্রতিপক্ষকে ঘায়েল করা হয়ে যায়। এটা তো আসলে রাজনীতির সংজ্ঞা নয়। আমি আসবো রাজনৈতিক ঐক্যের যে বিষয়টি, সেই বিষয়টিতে যে রাজনৈতিক ঐক্য ছাড়া কি যে ফ্যাসিস্টকে আমরা তাড়াতে সক্ষম হয়েছি 2024 সালে, এখন যদি রাজনৈতিক ঐক্য না থাকে তারা কি ফিরে আসার সুযোগ খুঁজবে না? এই আশঙ্কাটুকু কি থেকে যায় না? আপনার কি মনে হয়? জুলাইয়ের সময় রাজনৈতিক ঐক্যটা ছিল কারণ তখন লক্ষ্যটা এক ছিল, ফ্যাসিবাদ থেকে মুক্তি। এর পরবর্তী সময় যে কোনো আপনি ইতিহাস ঘাটলেও দেখবেন, এর পরবর্তী সময়ে রাজনৈতিক মেরুকরণটাও খুবই স্বাভাবিক একটা ঘটনা এবং বাস্তব। তবে ভয়টা যেখানে থাকে, যদি আমরা বাংলাদেশের পক্ষে এবং বাংলাদেশের সার্বভৌমত্বের পক্ষে, এবং বাংলাদেশ একটা খুব ট্রানজিশন পিরিয়ডে আছে, বাংলাদেশকে ভালোবেসে নিজে দলমত এই স্বার্থের ঊর্ধ্বে উঠে দেশটাকে ভালো না বাসি আমরা ঐক্যে পৌঁছাতে পারবো না। এবং ঐক্যে পৌঁছাতে না পারলেই যেটা হবে, পতিত যে সরকার, সেই যে আজকে শুনলাম একটা ভাষণ দিলেন, যদিও আমার শুনবার মতো মন মানসিকতা আমার হয় না, সামারিটা নিয়ে নিয়েছে, কিন্তু ওই শঙ্কাটা তো থেকেই যায়। এবং তার চেয়ে বড় কথা হচ্ছে, দেখেন এই স্বাধীনতার পর থেকে দেশটা ভুগেছে অনেক, বারবার একটা সংগ্রামে লিপ্ত হয়েছে অনেক, আর কত, কোথাও না কোথাও তো আমাদের রাজনীতির জায়গাটা যেখানে যেই তর্কবিদ, আমি বরং বসেছিলাম কি জানেন, পার্লামেন্টে আমি দেখব যখন বিএনপি সরকার একটা বাজেট উপস্থাপন করলেন, সেখানে খুব কনস্ট্রাকটিভ আলোচনা হবে। বিরোধী দলকে, তরুণ প্রজন্মকে বিশেষ করে আমি এক্সপেক্ট করেছিলাম যে তারা এটাকে কনস্ট্রাকটিভলি ক্রিটিসাইজ করবে, যেটা আমরা ক্লাসরুমে সাধারণত পড়াই, যে গঠনমূলক সমালোচনা মানে কি, যে জায়গাগুলো প্রথমে আপনাকে অ্যাপ্রিশিয়েট করতে হবে ভালো যেগুলো আছে, যে জায়গাগুলো সত্যিকার অর্থে কনফিউজিং হতে পারে বা মন্দ হতে পারে, আপনি সেই সমালোচনাটা তখনই করবেন যখন আপনি একটা সমাধান দিতে পারবেন। এই যে একটা সুস্থ আলোচনার জন্যই তো জুলাইয়ের গণঅভ্যুত্থানটা হলো, সাধারণ মানুষ তো তাই চেয়েছিল। আমি সেই আলোচনাগুলো দেখতে পাইনি। এবং যেটা বললেন যে বাংলাদেশের প্রশ্নে পার্লামেন্টের মতো জায়গায় যখন সরকারি দল কিংবা বেসরকারি দল দুই পক্ষ থেকে তারা না বুঝবে যে আলোচনাগুলো কতটুকু জরুরি, ঐক্যের জায়গাটা, ঐক্যের নিয়ত যদি আপনার না থাকে, ঐক্যে আপনি পৌঁছাবেন কিভাবে? সেই মুহূর্তে আমরা যেমন বুঝেছিলাম জুলাইয়ে, যে তখন জামাত বলেন, যে কোনো দল বলেন, বিএনপি, সকলে মিলে দাঁড়িয়েছিলাম, কারণ আমাদের উদ্দেশ্যটা এক ছিল। এখন যতদিন না আমাদের রাজনৈতিক স্বার্থের ঊর্ধ্বে উঠে বাংলাদেশের প্রশ্নে আমরা এক হতে পারবো, ততদিন পর্যন্ত ওই রকম ঐক্য আপনি দেখতে পাবেন না। জুলাইয়ের মতো না হোক, বাংলাদেশের এই মুহূর্তে ট্রানজিশন পিরিয়ডে
যে আলোচনাগুলো সামনে আসা দরকার সেই আলোচনাগুলোকে না আনতে পারবো, ততদিন পর্যন্ত আপনি বলবেন না যে বাংলাদেশ এমন একটা জায়গায় গেছে, বা আমরা এই আহতদের বা শহীদের প্রতি শ্রদ্ধা জানিয়ে দেশটাকে সামনে এগিয়ে নিয়ে যাওয়ার চিন্তা করছি। আর আপনার দ্বিতীয় প্রশ্নটা বোধহয় ছিল ঐক্যের পরে। ঐক্যের, হ্যাঁ। জি, ঐক্যটা নাই কেন? ঐক্যটা নাই তার কারণ তো যেটা বললাম, যে মেরুকরণ হলেও আপনার একনায়কতন্ত্রের লম্বা একটা সময় থাকলে কি হয় জানেন, আপনি তো সেই সরকারটা কিন্তু কাউকে সুস্থ রাজনৈতিক চর্চাটা করতে দেয় নাই। তাতে এখন যারা অনেকেই যারা মাঠে আছে, তাদের মাঠের সাথে মাঠ থেকে রাজনীতিটা, আমি ছোটবেলা থেকে একটা রাজনৈতিক পরিবারে আমি বড় হয়েছি, তো আমি দেখেছি যে মাঠের সাথে একেবারে সরাসরি সম্পৃক্ততাটা না থাকলে না, আপনার যেটা হয় যে একটা বিচ্ছিন্নতা তৈরি হয়। প্রান্তিক জনগোষ্ঠীর মানুষ কি চাচ্ছে সেখান থেকে চলে আসে একেবারেই রাজনৈতিক খামোখা তর্ক কুতর্কে চলে আসে। প্রান্তিক জনগোষ্ঠীর দাবি নিয়ে পার্লামেন্ট পর্যন্ত যেতে গেলে যে চর্চাটা, সেই চর্চার সুযোগ কিন্তু তরুণ প্রজন্মকে দেয়া হয়নি। এবং এই তরুণ প্রজন্ম কিন্তু কখনো, ওরা ছোটবেলা থেকে দেখেন, আমি, আপনারা হয়তো বা বলবেন বায়াসড, হ্যাঁ আমি বায়াসড টুয়ার্ডস মাই স্টুডেন্টস, এই ইয়াং জেনারেশনের প্রতি আমি বায়াস, আমি ওদের পেছনেই হোপ দেখি। কারণ হচ্ছে ওরা কিন্তু কখনো, ওরা জন্মেই কি দেখেছে, গালিগালাজ দেখেছে, ওরা জন্মেই কি দেখেছে, কুৎসা দেখেছে, ওরা কথা বলবার আগে তর্ক বিতর্ক চিৎকার করা দেখেছে, যে কারণে ওরা বারবার হুঙ্কার দিচ্ছে, অনেকেই, সবার কথা বলবো না। এক্স্যাক্টলি, আমরা আসলে গত 18 বছরে ওই ধরনেরই একটা উদাহরণ তাদের কাছে সেট করেছি, যে রাজনীতি মানে হচ্ছে প্রতিপক্ষকে বিভিন্ন ভাবে ঘায়েল করা, কথা বলবার আগে খাটো করবার চেষ্টা। অসংখ্য ধন্যবাদ ডক্টর চৌধুরী সাইমা ফেরদৌস এবং রাশেদ খান, দুজনকে ধন্যবাদ জানিয়ে দর্শক আজকের মতো শেষ করতে চাই ZSRM নিবেদিত দেশ সাম্প্রতিক। আপনাদেরও ধন্যবাদ যারা এতক্ষণ সঙ্গে ছিলেন।